আজকে এসেছি তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিক 2027-এর প্রস্তুতির জন্য রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের সমাধান নিয়ে। আজকের ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 1 এর হচ্ছে ছোট প্রশ্নগুলো সমাধান করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো এবং ছোট প্রশ্নগুলো কমপ্লিট করো। তোমরা যারা নিয়মিত এই চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে জানিয়ে দাও। আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর যে প্রথম অঙ্কটা সেটা হচ্ছে যে একটি মূলধন বার্ষিক 8% সরল সুদের হারে কি বলেছে 2 বছরের জন্য ধার নেওয়া হয়েছে। যদি সুদের হারটা R+5% হয় তাহলে মোট সুদের পরিমাণটা কত হয়? 200 টাকা বেশি হয়। তাহলে মূলধনের পরিমাণটা কত হবে জানতে চেয়েছে। মানে সুদের হার যদি আর হয় তাহলে সুদের পরিমাণ কোন একটা অ্যামাউন্ট হবে। যদি সুদের হারটা R+5 হয় তাহলে সুদের এই যে অ্যামাউন্টটা সেটা আবার কিছুটা বাড়বে। বলছে যে সুদের হারটা যদি আর থেকে R+5 হয় তাহলে এই যে অ্যামাউন্টটা যতটা বাড়বে সেই বেড়ে যাওয়া অ্যামাউন্টটা হচ্ছে 200 টাকা। বোঝা গেল কোশ্চেনটার মানে? যে আর যদি হয় তাহলে সুদ যতটুকু হবে, R+5 যদি সুদের হার হয় তাহলে সুদ যা হবে বলছে আগের অ্যামাউন্টের থেকে এই পরের অ্যামাউন্টটা 200 টাকা বেশি। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? যে বৃদ্ধি দিয়ে, বৃদ্ধি মানে কতটুকু সুদের হার বৃদ্ধি পেল আর সুদ কতটুকু বৃদ্ধি পেল সেটাই হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে, হিসাবের মধ্যে পড়বে। এখানে আর মানে আমরা ধরবো কত? ছোট হাতের আর মানে যে সুদের হার বাড়লো কতটা, ছিল ক্যাপিটাল আর, হয়ে গেল R+5, তাহলে বাড়লো কতটা? 5%। তাহলে আর এর মান হচ্ছে আমরা কত ধরবো? 5%। সুদ আগে যা ছিল তার থেকে সুদের পরিমাণটা কত টাকা বাড়ছে, বেড়ে যাওয়ার টাকার পরিমাণটা কত? 200 টাকা। তাহলে আমাদের ক্যাপিটাল আই হবে কত? 200 টাকা। আর মূলধনটা আমরা বের করব কত, আর এখানে টাইমটা দেওয়া আছে কত? টাইমটা দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে কত? 2 বছর। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। আমাদের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে কত? আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই হচ্ছে কত? 100। তাহলে আই ইজ ইকুয়াল টু যদি পিআরটি বাই 100 হয় তাহলে সমস্ত মানগুলো আমরা বসিয়ে দিই। আয়ের মান কত? 200, পি এর মান জানি না, আর এর মান হচ্ছে কত? 5, আর টি এর মান কত? 2 বাই কত? 100, তাই না? তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দিয়ে 100কে কাটলে কত হবে? 50, আর 5 দিয়ে 50কে কাটলে কত হবে? 10। কোনাকুনি গুণ করে দিলে 10কে 200 আর 10 গুণ করলে কত হচ্ছে? 2000 সমান পি। তাহলে এখানে আমাদের যেটা সুদের পরিমাণ কী বলে, মূলধনের পরিমাণ হলো সেটা হচ্ছে অপশান বি, 2000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা করব কিভাবে? বুঝতে পারা গেল যে সুদের হার যেটুকু বাড়লো সেটা হচ্ছে আর এর মান, সুদ যতটুকু বাড়লো সেটা হচ্ছে ক্যাপিটাল আয়ের মান। এই ধরে অঙ্কটা করতে গেলে আমাদের অঙ্কটা একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো আমরা সমাধান করব। এর পরের যে অঙ্ক আছে সেই অঙ্কটা দেখো। বলেছে যে A:B, A:B হচ্ছে 2:3, B:C হচ্ছে 4:5, C:D হচ্ছে 6:7। আমাকে A:D বের করতে বলেছে, অর্থাৎ A, B, C, D এদের মধ্যে প্রথমটার সাথে শেষটার অনুপাত। যখনই এরকম প্রথমটার সাথে শেষটার অনুপাত বের করতে বলবে তখন একদম খুবই সিম্পল নিয়ম, আমাদেরকে কী করতে হবে? প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দিতে হবে। A/B, B/C আর C/D এদেরকে গুণ করে দেব। A/B মানে হচ্ছে A:B কত? 2:3 মানে 2/3, ইস্টু মানে আমরা তাকে বাই আকারে লিখতে পারবো। B:C মানে তাহলে কত লিখতে পারবো? 4:5 মানে সেটাকে 4/5 লিখতে পারবো। আর C:D মানে কত দেওয়া আছে আমাদের? 6:7 মানে এটাকে আমরা 6/7 লিখতে পারবো। তাহলে এটাকে আমরা 6/7 লিখে দিলাম। তাহলে এখানে বাঁ দিকে বি এর সাথে বি কেটে যাবে, সি এর সাথে সি কেটে যাবে। তাহলে বাঁ দিকে পড়ে থাকছে কত? A/D। আর ডান দিকে কি হচ্ছে? আমরা যদি 3 দিয়ে 6কে কাটি তাহলে উপরে 2 হবে। তাহলে উপরে পাওয়া যাচ্ছে হচ্ছে কত? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর নিচে 5 7 কত? 35। তার মানে A:D এর মান পাওয়া গেল কত? 16:35। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হচ্ছে? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। যখনই প্রথমটার সাথে শেষ নিয়ম মানে শেষটার অনুপাত বের করতে বলবে তখনই আমরা এই নিয়মটা প্রয়োগ করব, সরাসরি গুণ করে দেব। এরপরে যেটা দিয়েছে যে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত যার কেন্দ্র ও থেকে 3.6 সেমি দূরে হচ্ছে একটা জ্যা অবস্থিত, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে করব? দেখো, একটা বৃত্ত
যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা বলে দিয়েছে কত 3.6 সেমি। তার মানে এই দূরত্বটা ও থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 3.6। আর বৃত্তের এই জ্যায়ের নাম যদি এবি হয় তাহলে এই যে ব্যাসার্ধটা ওবি, এই ব্যাসার্ধটা বলে দিয়েছে কত 6। তাহলে এখান থেকে আমরা ডিবি এর দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে ডিবি সমান সমান কত হবে, রুট ওভার ওবি তার স্কোয়ার মাইনাস ওডি তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওবি এর মান কত 6 তার স্কোয়ার মাইনাস ওডি মানে কত 3.6 তার স্কোয়ার, 6 এর স্কোয়ার কত 36 মাইনাস 3.6 এর স্কোয়ার কত হবে। আমরা যে কোনো 2 ডিজিটের সংখ্যার স্কোয়ার কীভাবে মুখে মুখে বের করতে পারবো। দেখো যদি আমাদেরকে 36-এর স্কোয়ার বের করতে হয় তাহলে আমরা কি করব, 36 তার স্কোয়ার, নিয়ম হচ্ছে ডান দিকের যে সংখ্যাটা তার স্কোয়ার করো। 6 এর স্কোয়ার কত 36, 36-এ 6 হাতে থাকলো 3। এবার কি করব, 2, 6 আর 3 সবাইকে গুণ করে দাও। 6 দুগুণে 12, 3 বারং 36, 36 আর হাতে 3-এ কত 39, 39-এর 9 হাতে থাকলো আবার হচ্ছে কত 3। এবার বাঁদিকের সংখ্যাটার স্কোয়ার করো, বাঁদিকের সংখ্যাটা 3, 3-এর স্কোয়ার কত 9, 9 আর হাতের 3-এ কত 12, তাহলে 1296 হচ্ছে 36-এর স্কোয়ার। তাহলে 3.6-এর স্কোয়ার কত হবে 12.96। তাহলে এখানে আমাদের হয়ে গেল কত 12.96। তাহলে 36 থেকে 12.96 যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফলটা পাওয়া যাবে হচ্ছে কত 23.04। এটা হচ্ছে কত 4.8-এর বর্গমূল, 23.04 এর বর্গমূল হচ্ছে কত 4.8। তাহলে এখানে এই যে জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে দিয়েছিল সেই জ্যায়ের দৈর্ঘ্যটা কত হবে, ডি থেকে বি পর্যন্ত এই দূরত্বটা পেলাম হচ্ছে আমরা কত 4.8। তাহলে পুরো এবি জ্যা এর দৈর্ঘ্যটা কত হয়ে যাবে এর দ্বিগুণ। তাহলে 4.8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের টোটাল এবি জ্যায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, ওই 4.8 যেটা বেরোলো একে 2 দিয়ে গুণ, তাহলে কত হয়ে যাবে সেটা 9.6, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে যে 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে সেই 4 নম্বর প্রশ্নটা একবার দেখে নাও। 4 নম্বর প্রশ্নতে আমাদের বলেছে যে থিটা যদি সূক্ষ্মকোণ হয় আর সাইন থিটা যদি হচ্ছে √3/2 হয় তাহলে ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রি এর মান কত। আমাদের যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা √3/2 সাইন কত ডিগ্রির মান, সেটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। দুই দিক থেকে সাইনটাকে যদি উঠিয়ে দিই তাহলে থিটা এর মান পেয়ে গেলাম কত 60 ডিগ্রি। থিটা এর মান হচ্ছে 60 ডিগ্রি। এবারে আমাদের যেটা বের করতে দিয়েছে যে ট্যান ব্র্যাকেট থিটা মাইনাস 15 ডিগ্রি। তাহলে এখানে আমরা থিটা এর মানটা বসিয়ে দিই, তাহলে ট্যান ব্র্যাকেট 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে এটা হলো কত ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান কত 1। তাহলে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এবারে যে প্রশ্নটা 5 নম্বর প্রশ্ন বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বলে দিয়েছে কত 88 ঘনমিটার, ভূমির ব্যাসার্ধ 2 মিটার যদি হয় তাহলে উচ্চতা কত। আমরা যে চোঙের আয়তনের যে ফর্মুলাটা সেটা কি জানি, যে πr²h। এই আয়তনটা বলে দিয়েছে কত 88। তাহলে এখান থেকে আমাদের মানগুলো বসিয়ে দিই। পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে কত ব্যাসার্ধ বলে দিয়েছে 2 তার স্কোয়ার, এইচ এর মান আমাদের জানা নাই সেটা এইচ রেখে দিলাম। তাহলে এখান থেকে আমাদের এইচ ইকুয়াল টু কত হচ্ছে 88 থাকলো, আর এই দিক থেকে 7 নিচ থেকে উপরে চলে গেল, বাঁ দিকের 22 উপরে ছিল সেটা নিচে আসলো, আর 2 এর স্কোয়ার 4 হচ্ছে কত নিচে আসলো। যদি আমরা 22 দিয়ে 88কে কাটি তাহলে 4 হবে, আর 4-এর সাথে 4 কেটে গেল, তাহলে এইচ এর মান আমরা কত পেলাম 7। তাহলে এখান থেকে এই যে চোঙটির উচ্চতা সেটা হচ্ছে 7 মিটার। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরের যে প্রশ্নগুলো দেখো A1 A2 A3 করতে করতে A10, এই যে 10টার তথ্য দিয়েছে এই 10টা তথ্যের গড় হচ্ছে কত 15। এবারে কি করেছে, এই প্রত্যেকটা তথ্য থেকে 1 মাইনাস করেছে, মানে A1 -1 A2 -1 এইরকমভাবে দিয়েছে 10টা তথ্য, প্রত্যেকটা তথ্য থেকে 1 মাইনাস করে দিয়েছে। তাহলে এই তথ্যগুলোর গড় যদি 15 হয়, জিজ্ঞেস করেছে এই প্রত্যেকটা তথ্য থেকে 1 করে মাইনাস করলে তাদের গড় কত হবে। খুব সিম্পল নিয়ম, তোমরা শর্ট কোশ্চেনে এই অঙ্কগুলো করবে এইভাবে, যে যেহেতু প্রত্যেকটা তথ্য থেকে 1 মাইনাস করা হয়েছে
তাহলে গড় যা দেওয়া আছে সেখান থেকেও 1 মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 14 হবে এই তথ্যের গড়। তাহলে এই হচ্ছে আমাদের এই 6 নম্বর প্রশ্নের উত্তর। এর পরের যে প্রশ্ন দেখো 2-এর 1 নম্বর প্রশ্ন বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদের পরিমাণটা ড্যাশ হলে n বছরের p টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। বলেছে যে এটা যদি মানে সমূল চক্রবৃদ্ধি হয় তাহলে সুদ কত টাকা হবে, তাই না? যেখানে p হচ্ছে আমাদের মানে আসল আর সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এটা। সমূল চক্রবৃদ্ধি মানে কি সুদ আসল। তাহলে এই সুদ আসল থেকে যদি এই আসলটা বাদ দিয়ে দিই তাহলে সেই টাকাটাকেই সুদ হতে হবে। তাহলে আমাদের এখানে উত্তর কোনটা হবে? সুদ আসল মানে কোনটা? p × 1/r, p × 1 + r/400 টু দি পাওয়ারে 4n, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল, সেখান থেকে মাইনাস p করলাম। তাহলে এই টাকাটা যদি সুদ হয় তবে সমূল চক্রবৃদ্ধি ওই টাকাটা হবে। এরপরের যে প্রশ্নটা বলেছে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত বলে দিয়েছে? 1। যদি এরকম প্রশ্ন থাকে তাহলে তোমাদের কি করতে হবে যে যেহেতু এই সমীকরণের একটি বীজ 1, তার মানে x = 1 বসিয়ে দিলে এই সমীকরণের বামপক্ষ এবং ডান পক্ষ সিদ্ধ হবে। অর্থাৎ এখানে কি করব আমরা, এই সমীকরণে x এর জায়গাতে 1 বসিয়ে দেব। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? a - 4 × x² মানে 1 এর স্কোয়ার প্লাস 2 × 1 প্লাস 1 = 0। তাহলে এখান থেকে পাবো আমরা হচ্ছে a - 4 × 1 এর স্কোয়ার মানে 1, তাই না? প্লাস হচ্ছে কত? 2 প্লাস 1 = 0। তাহলে এখান থেকে আমাদের পুরো সমীকরণটা দাঁড়ালো a - 4 প্লাস 2 প্লাস 1 = 0। তাহলে এখান থেকে a -4 আর প্লাস 2 মিলিয়ে -2 হবে, -2 আর প্লাস 1 হবে হচ্ছে -1 = 0। অতএব a = কত পেলাম আমরা? 1। তাহলে এখানে a এর মান কত পাওয়া গেল? সেটা হচ্ছে 1। এরপরের যে প্রশ্নটা বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র যদি O হয় তাহলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে। মানে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এরকম, এর যে কোনো একটা বাহু দ্বারা গঠিত, মানে আমি যদি এই বাহুটা দ্বারা গঠিত এই কেন্দ্রস্থ কোণের মানটা জানতে চাই তাহলে কত হবে। আমরা উপপাদ্য অনুসারে কি জানি যে কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণের মানটা কত হবে? এই পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হবে বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের মানটা কত? 60 ডিগ্রি। তাহলে এর দ্বিগুণ যদি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। তাহলে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র যদি O হয় তাহলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর শূন্যস্থান পূরণ। এর পরবর্তীতে যে প্রশ্নটা আছে সেটা দেখো, বলেছে tan A tan B = tan 45 ডিগ্রি যদি হয় তাহলে এই রাশিটার মান কত হবে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে tan A × tan B সমান হচ্ছে কত? tan 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এটাকে আমরা লিখতে পারবো কত? যে tan A সমান tan 45 ডিগ্রির মান 1 আর tan বিটা চলে গেল হচ্ছে নিচে। তাহলে tan A সমান 1/tan B। তাহলে সেটা লিখতে পারছি কত? যে tan A সমান 1/tan মানে কি? সেটা cot B। পরের লাইনে এটাকে লিখতে পারবো কত? যে tan A সমান tan 90 ডিগ্রি মাইনাস B। cot B কে কত লেখা যায়? tan of 90 ডিগ্রি মাইনাস B। তাহলে এখান থেকে দুই দিক থেকে যদি আমরা tan উঠিয়ে দিই তাহলে A সমান কত পাওয়া যাচ্ছে? 90 ডিগ্রি মাইনাস B। বিটা যদি এই পারে নিয়ে চলে আসি তাহলে A + B এর মান কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। এই জিনিসটাই আমরা ব্যবহার করব হচ্ছে এখানে। যদি এখানে ব্যবহার করি তাহলে আমাদের অঙ্কটা কী দাঁড়াবে দেখো, বলেছে cosec স্কোয়ার A + B/2। তাহলে এখানে cosec স্কোয়ার A + B এর মান কত? 90। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত? যে cosec স্কোয়ার 90 ডিগ্রি/2, কারণ A + B এর মান 90 এখনই বের করলাম আমরা, মাইনাস cos স্কোয়ার A + B মানে 90। তাহলে এটাকে লিখতে পারবো কত? যে cosec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে 0। তাহলে cos 90 এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে এটা 0 স্কোয়ার। cosec 45 এর মান হচ্ছে √2 তার স্কোয়ার, তাহলে √2² - 0 মানে 2 - 0 মানে এর উত্তর হয়ে গেল কত? 2।
তাহলে এটা হচ্ছে আমাদের এই 4 নম্বর প্রশ্নের শূন্যস্থান পূরণ। এর পরবর্তীতে যে প্রশ্নটা আছে বলেছে কি যে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত হলে মানে শূন্যস্থান গুণিত একটি ধারের দৈর্ঘ্য। ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। তার মানে ঘনকের একটি তল বলতে বোঝাতে চাইছে যে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি √2 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে একটি তল কথাটা না বলে যদি ঘনকের কর্ণ বলতো তাহলে কিন্তু √3 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য হতো। এখানে ঘনকের কর্ণ বলেনি, এখানে কি বলেছে ঘনকের একটি তলের কর্ণ। তাহলে ঘনকের একটি তল মানে সেটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে √2 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। ঘনকের কর্ণ বললে √3 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য হতো। এরপরেরটা বলেছে যে x1 x2 করতে করতে x100 এইরকম যদি চলতে থাকে তাহলে এদের মধ্যমা কত হবে। তাহলে এখানে মোট কতগুলো তথ্য দেওয়া আছে 100টা তথ্য দেওয়া আছে। তাহলে 100টা তথ্য দেওয়া থাকলে এদের মধ্যমা হবে কত, মধ্যমা সমান হচ্ছে কত 100/2তম পদ প্লাস হচ্ছে 100/2 প্লাস 1তম পদ, ব্যাস এই পুরোটা বাই কত হবে 2। এই হচ্ছে আমাদের মধ্যমার সূত্র, ঠিক আছে। তাহলে 100/2তম পদ মানে সেটা কত বোঝাচ্ছে 50তম পদ, আর এটা কত 100/2 মানে 50 প্লাস 1 মানে এটা বোঝাচ্ছে 51তম পদ বাই 2। 50তম পদ কত হবে x50 আর 51তম পদ কত হবে x51/2। এটাই হচ্ছে আমাদের এই তথ্যের মধ্যমা হবে, ঠিক আছে। তাহলে এই তথ্যের মধ্যমার মান হচ্ছে এটা। এর পরবর্তীতে আমরা সত্য মিথ্যাগুলো করব। বলেছে যে অংশীদারি কারবারে মূলধন সর্বদা মানে অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধন সর্বদা কি বলেছে সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে। এটা তো হয় না, কারণ কেউ 5 মাসের জন্য টাকা দিয়ে সে আবার কিছু টাকা লেনদেন করে, কেউ হয়তো ব্যবসাতে 3 মাস পরে যোগদান করলো। তাহলে মূলধন যে সর্বদা সমান সময়ের জন্য নিয়োজিত হয় সেটা কিন্তু হয় না। তার মানে এটা কি হবে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। তারপরে বলেছে x যদি 2 + √3 হয় তাহলে x + 1/x এর মান কত। দেখো যে x এর মান যদি 2 + √3 হয় তাহলে এখান থেকে 1/x এর মান হবে কত 1/2 + √3। যদি এটাকে আমরা করণীয় নিরসন করি তাহলে 2 - √3 দিয়ে উপর নিচে গুণ করে দিব, তাহলে 2 + √3 ইন্টু হচ্ছে কত 2 - √3। তাহলে এটা উপরে হবে কত 2 - √3 আর নিচে a² - b² এর ফর্মুলা। তাহলে এটা হয়ে গেল উপরে হচ্ছে 2 - √3 আর নিচে 4 - 3। 4 থেকে 3 বাদ দিলে কত হবে 1 আর উপরে হচ্ছে কত 2 - √3। তার মানে এর যে উত্তরটা সেটা আসলো কত 2 - √3। তাহলে x এর মান যদি 2 + √3 হয় আর 1/x এর মান যদি 2 - √3 হয় তাহলে এদের যোগফল কত হবে। তাহলে এদের যোগফল হবে যে x + 1/x মানে হচ্ছে 2 + √3 আর প্লাস হচ্ছে কত 2 - √3। -√3 কেটে গেল, তাহলে এর উত্তর হচ্ছে কত 4। কিন্তু আমাদের বলেছে হচ্ছে কি 2 √3। তার মানে এটা কি হবে মিথ্যা, এটা কি হবে মিথ্যা। তারপরে বলেছে যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে সেই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ হবে, চতুর্ভুজ হচ্ছে সদৃশ হবে। ত্রিভুজের অনুরূপ কোণগুলো যদি সমান হয় তাহলে তারা সদৃশ হয়, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু অনুরূপ কোণ সমান হলে তারা সদৃশ হয় না, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমরা দুটো চতুর্ভুজ নিতে পারি, যেমন ধরে নাও একটা আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র, এদের প্রত্যেকটা কোণ হচ্ছে পরস্পরের সাথে সমান হবে কিন্তু এরা সদৃশ না, তাই না। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সর্বদাই সদৃশ হয় না। তার মানে কি হবে এটাও মিথ্যা, এটাও হচ্ছে মিথ্যা। বলছে রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটা হচ্ছে সত্য, রেডিয়ানকে ধ্রুবক কোণ বলা হয়, ঠিক আছে। তারপরে বলেছে যে a/2 একক ব্যাসার্ধের একটা নিরেট অর্ধগোলক, যদি a/2 তার ব্যাসার্ধ হয় তাহলে একটা নিরেট অর্ধগোলকের আয়তন কত হবে। আমাদের নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3 পাই r3। তাহলে এখানে আমাদের বসবে কত, এটা বসবে হচ্ছে 2/3 পাই, আর এর মান কত a/2। তাহলে a/2 কত হবে তার কিউব। তাহলে এটা হয়ে গেল 2-এর উপরে 2 বসলো আর নিচে আসবে কত 2-এর কিউব হচ্ছে কত 8 আর 3-এ 24। তাহলে এটা হয়ে গেল হচ্ছে
2/24 পাই এ কিউব, 2/24 পাই এ কিউব। তাহলে 2/24 মানে এটাকে কাটাকাটি করলে কত আসছে? 12। তার মানে এটা আসছে হচ্ছে অ্যাকচুয়ালি পাই এ কিউব বাই 12, কিন্তু আমাদের দিয়েছে পাই এ কিউব বাই 6, তার মানে এটাও কি হবে? মিথ্যা। তারপরে বলেছে যে বৃহত্তর সূচকের ওজাইভ সর্বদা একটি নিম্নাভিমুখী মানে বক্ররেখা হয়। বলেছে যে বৃহত্তর সূচকের যদি আমরা ওজাইভ আঁকি তাহলে সেটা সর্বদাই নিচের দিকে যায়। এটা সত্য হবে, কারণ ক্ষুদ্রতর সূচক আঁকতে গেলে নিচ থেকে উপরের দিকে যায়, আর বৃহত্তর সূচকে আঁকতে গেলে আমাদের উপর থেকে নিচের দিকে আসে। তার মানে এটা কি হবে? সত্য। তাহলে আজকের ভিডিওতে আমরা এই শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 2-এর শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কিছুটা শর্ট কোশ্চেনের ভিডিও আপলোড করব, এর পরবর্তীতে আমরা বড় অঙ্কগুলো নিয়ে শুরু করব। তোমরা পাশে থাকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে একটু বন্ধুদের শেয়ার করে জানিয়ে দাও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।